হিস্ট্রি মাস্টার্স ফাইনাল ইয়ারের আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো, এই দোয়া এবং প্রত্যাশা রেখে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 থেকে বাংলাদেশ ব্যতীত। জাতীয় সংহতির উপরে আমরা পড়ছিলাম। আমরা যে দেশটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ভারত। গত ক্লাসে আমরা পাকিস্তানের জাতীয় সংহতির সংকটগুলো পড়েছিলাম। ভারতে কিন্তু আমরা আজকে বিষয়টি একটু আলাদা করে দেখব। পাকিস্তানে যেরকম সংকট আমরা দেখেছি, ভারতে কিন্তু সেইটা ছিল না। সেই সংকটগুলো কেন ছিল না, কেন বহু ভাষা, বহু জাতি, বহু ধর্ম থাকা সত্ত্বেও ভারতবর্ষে জাতীয় সংহতি অক্ষুণ্ণ ছিল, সংকট ছিল না কেন? চলো দেখে আসি। এবং এখন কেমন সেই দাবিটা, সেই গৌরবটা করা যায় কিনা, যে বহু দেশ, বহু ভাষা, বহু জাতি, বহু ভাষা, বহু বর্ণ, বহু ধর্ম থাকা সত্ত্বেও ভারতে জাতীয় সংহতি অক্ষুণ্ণ আছে, সেই গৌরবটা এখন করা যায় কিনা সেটিও আমরা দেখব। জাতীয় সংহতি যখন আমরা পড়ি তখন আমরা দেখেছি যে জাতির একত্রীকরণই মূল কথা জাতীয় সংহতির। ভারতে আর্য অনার্য সম্মিলন ঘটেছে হাজার বছর আগে। শক, হুন, পাঠান, মোগল ভারতবর্ষে লীন হয়েছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ অঞ্চল বিশেষে নানা ভাষা, নানা মত, নানা পথ, নানা পরিধান, এই বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতে জাতীয় সংহতির মহামিলন গড়ে উঠেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হলো ভারতীয় জাতির মূল মন্ত্র। ভারতীয়দের ঐক্য এবং অখণ্ডতা ভারতের জাতীয় সংহতির মেরুদণ্ড। পাকিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য আমরা বলেছি যে পাকিস্তানের যেটি সংকট ছিল, ভারতে সেটি ছিল না। ভারতে নানা জাতি, নানান ধর্ম, নানান ভাষা, নানান সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও জাতীয় সংহতি কেন অক্ষুণ্ণ ছিল? রবীন্দ্রনাথ বলেছেন, নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের জাতীয় সংহতি নিয়ে বলেছেন। নানা জাতিগোষ্ঠীর সমন্বিত দেশ ভারত। সুদূর প্রাচীনকাল থেকে ভারতে লীন হয়েছে বহু জাতির মানুষ। আমরা একটু আগে বলেছি, এদের ঐতিহাসিক, অর্থনৈতিক বিভিন্নতাকে কেন্দ্র করে ভারতে গড়ে উঠেছে ভাষাগত, ব্যবহারগত, জীবনাচর্যাগত এবং সংস্কৃতিগত পার্থক্য। তবুও বিবিধের মাঝে মিলন চিন্তায় সংহতি এবং ঐক্যের সাধনারই ফল। কেন এত ঐক্য? প্রথমেই দেশপ্রেমের আদর্শ। ভারতের মাটিতে আছে দেশপ্রেমের একেবারে খাঁটি আদর্শ। এখানে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসি, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গ অপেক্ষাও গড়িয়াসি, স্বর্গের চেয়েও মহিয়সী। মা, মাটি, মানুষ একাকার হয়ে আছে এখানে। এই দেশের জন্য সব ত্যাগ করা যায়, আর এই দেশপ্রেমের আদর্শই দেশের সার্বিক কল্যাণের পথ। যে দেশের জনগোষ্ঠী এইরকম দেশপ্রেম নিজের মধ্যে ধারণ করবে, সেই দেশ এগিয়ে যাবেই, জাতীয় সংহতি গড়ে উঠবেই। জাতীয়তার আদর্শ। অখণ্ড দেশ এবং জাতীয় চেতনা থেকেই জাতীয়তার আদর্শ এবং ঐক্য ভাবনা সৃষ্টি হয়। এই জাতীয়তা বোধ থেকেই জাতীয় সংহতি, যার মন্ত্র
এক জাতি, এক প্রাণ, একতা। ইংরেজ শাসনকালেরও বহু পূর্বে জাতীয় সংহতি অক্ষুণ্ণ ছিল, তার প্রমাণ খণ্ড ছিন্ন ভারত ভূমিকে এক সূত্রে গ্রথিত করা এবং মৈত্রী ভাবনায় জাতীয় সত্যের আলোকে দেশকে ভালোবাসা। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটি পাকিস্তানকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না, জাতীয় সংহতি গড়ে উঠতে দিচ্ছে না, টিকে থাকতে দিচ্ছে না। অথচ ভারতে প্রাচীন কাল থেকে বহু ধর্ম, বহু জাতি আগমন ঘটেছে ভারতবর্ষে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জনগোষ্ঠীর নানা রকমের অভাব অভিযোগ থাকতেই পারে, কিন্তু এইসব সমস্যার সমাধান নিজেদের দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। তবুও এই ধরনের সশস্ত্র আন্দোলন হয়ে চলেছে, যা দেশের জাতীয় সংহতিকে বিপন্ন করছে। ভারতবর্ষ এক সময়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ ছিল, কিন্তু সেইখানেও আমরা পাকিস্তান যখন পড়ি, তো পাকিস্তানের জাতীয় সংহতি নিয়ে যখন আলোচনা করেছি, তারও আগে যখন জাতীয় সংহতির সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, তখনই আমরা বলেছিলাম যে যেই দিন মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল, কংগ্রেস থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য একটি আলাদা স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেই দিনে জাতীয় সম্প্রীতি প্রশ্নবিদ্ধ হয়েছিল। যেদিন ধর্মকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের জন্ম হয়েছিল, সেই দিনই জাতীয় সম্প্রীতি বিপন্ন হয়েছে। এরপরে আমরা যাব গণতান্ত্রিক সরকার এবং নির্বাচন ব্যবস্থা। মূল ভারতে এখন পর্যন্ত যে সরকারই আসুক, যে মত, যে পথের পথিক হোক সরকার, কিন্তু নির্বাচন ব্যবস্থা এখন পর্যন্ত বিঘ্নিত হয়নি। নির্দিষ্ট মেয়াদে স্বচ্ছ নির্বাচন তাদের বৈশিষ্ট্য। কার্যকরী সংবিধান। বর্তমান অবস্থাটা কিছুটা ভিন্ন হলেও এতদিন ভারতে নিয়মতান্ত্রিক সরকার, সংসদীয় পদ্ধতির সরকার ছিল বলেই সংবিধানও কার্যকরী ছিল। শক্তিশালী রাজনৈতিক দল এবং যোগ্য নেতৃত্ব। আমি একটু দ্রুত যাচ্ছি, একটু দ্রুত আমাদের আগাতে হবে, কারণ এক একটা চ্যাপ্টারে আমাদের 4-5টা করে ক্লাস চলে যাচ্ছে। যাই হোক, আমরা যাই। শক্তিশালী রাজনৈতিক দল এবং যোগ্য নেতৃত্ব জাতীয় সংহতির জন্য যেটির কোনো বিকল্প নাই। শক্তিশালী রাজনৈতিক দল যদি না থাকে, গণমুখী রাজনৈতিক দল যদি না থাকে, যোগ্য নেতৃত্ব যদি না থাকে, সেই দেশে জাতীয় সংহতি থাকবে না। ভারতে এই জিনিসটি, অর্থাৎ শক্তিশালী রাজনৈতিক দল, যোগ্য নেতৃত্ব বরাবর ছিল। এখন কি অবস্থা আমরা পরে দেখব। জাতীয়তাবাদ ভারতের সবচেয়ে বড় অস্ত্র। সেই শতাব্দী প্রাচীন সময় থেকে যুগে যুগে বিদেশিরা ভারত ভূমি আক্রমণ করেছে, প্রতিবারই ভারত ভূমি আক্রমণ করেছে, ভারত দখল করেছে, শাসন করেছে, কিন্তু প্রতিবারই ভারতীয়রা জাতীয়তাবাদী ঐক্য গড়ে তুলেছে এবং বিদেশিদেরকে প্রতিহত করেছে। প্রত্যেকটা বিদেশি শক্তির বিরুদ্ধে এই ঐক্যবোধ ভারতীয়দের মধ্যে সংহতি সৃষ্টি করেছে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে। রাষ্ট্রভাষা। ভারতীয়দেরকে বলা হয় ত্রিভাষা সূত্র। হিন্দিকে তারা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করেছে, ইংরেজিকে তারা আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাকেও তারা মেনে নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, তারা উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটি ভারত করেনি। ফলে
তাদের মধ্যে যে জাতীয় সংহতির যে ধরন সেটি বরাবর পাকাপোক্ত ছিল, দুর্বল হয়নি। জাতীয় সংহতি কখনো দুর্বল হয়নি। সামরিক বাহিনীর নিরপেক্ষতা আমরা দেখেছি পাকিস্তানে সেই শুরু থেকে 1956 থেকে পাকিস্তানে যে সামরিকায়ন শুরু হয়েছিল ইস্কান্দার মির্জা এবং আইয়ুব খানের হাত ধরে, এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি পাকিস্তান। যদিও বর্তমান সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা মেনটেন করে শাসন পরিচালনা করছে, কিন্তু ভারতে কোনোদিন এখন পর্যন্ত সামরিক বাহিনী ক্ষমতার লোভে ক্ষমতা গ্রহণ করেনি, ক্ষমতা দখল করেনি। ফলে এই ভারতীয়রা বরাবরই বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা সব কিছু মেনটেন করে খোলা মনে, উন্মুক্ত খোলা মস্তিষ্কে তারা গড়ে উঠেছে। একটি সৃজনশীল মানসিকতা নিয়ে তারা গড়ে উঠেছে। সেখানে কোনো আরোপিত কিছু ছিল না, সেখানে কোনো ক্ষমতার টানা হিস্ট্রা ছিল না, ক্ষমতার ভাগাভাগি ছিল না। বরাবরই একটি সংসদীয় পদ্ধতিতে তারা সরকার পরিবর্তন করেছে জনগণের ইচ্ছা অনুযায়ী। যে সরকারই হোক, হতে পারে সাম্প্রদায়িক সরকার, হতে পারে মৌলবাদী সরকার, হতে পারে গণতান্ত্রিক সরকার, হতে পারে সমাজতান্ত্রিক সরকার, কিন্তু প্রত্যেকটা সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে। ভৌগোলিক অখণ্ডতা, এত বড় ভারতবর্ষ, এতগুলো রাজ্য, অঙ্গরাজ্য, কোথাও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থাকলেও এখনো পর্যন্ত তাদের ঐক্যবোধ অটুট আছে, যেটি পাকিস্তানের পক্ষে সম্ভব হয়নি। ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার আরো একটি পয়েন্টে আমরা যাব, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। বিশেষ করে ব্রিটিশ ভারতে যা কিছু হয়েছে উন্নয়নমূলক, সংস্কারমূলক, তার সবই হয়েছে মূল ভারতকে কেন্দ্র করে। ভারতের স্বাধীনতার পরপর ভারতকে বড় বড় স্থাপনার জন্য নতুন করে সাথে সাথে হাত দিয়ে শত কোটি টাকা খরচ করতে হয়নি, যেটি পাকিস্তানকে করতে হয়েছে। যা কিছু করতে হয়েছে নতুন করে তাদেরকে প্রতিষ্ঠা করতে হয়েছে, নতুন করে অর্জন করতে হয়েছে, নতুন করে তাদেরকে উপার্জন করতে হয়েছে। কিন্তু রেল লাইন, টেলিগ্রাম, টেলিফোন, ইলেকট্রিসিটি সহ যা কিছু আধুনিকায়ন, শিল্পায়ন হয়েছে ব্রিটিশ ভারতে, তার মুঘল ভারতে, তার সবই হয়েছে মূল ভারতকে কেন্দ্র করে। ফলে ভারতীয়রা একটি সমৃদ্ধ দেশ পেয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা যেখানে থাকে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে, দ্রুত উন্নয়ন তখন সম্ভব হয়, যেটি ভারতের জন্য তৈরি ছিল। অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে তাদের সৃজনশীলতা, তাদের মানসিকতা, তাদের ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা সৃজনশীল, তারা বিজ্ঞান ভিত্তিক, তারা বিনোদন ভিত্তিক, তারা উপার্জন ভিত্তিক, তারা সঞ্চয় জাতি। আবার অন্যদিকে একদিকে যেমন ব্রিটিশরা মূল ভারতে বিভিন্ন স্থাপনা করেছে, ভারত নিজেরা সৃজনশীলতা দিয়ে তারা বিনোদন জগতে সারা বিশ্বে তারা নেতৃত্ব দিচ্ছে, সারা বিশ্বকে তারা দখল করে রেখেছে, বিশ্ব বাজার দখল করেছে। অন্যদিকে সৃষ্টিকর্তা দুহাত ঢেলে ভারতকে সৌন্দর্য দিয়েছে, পর্যটন, যেখান থেকে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বিনোদন, এক সিনেমা শিল্প দিয়ে, বিনোদন শিল্প দিয়ে তারা সারা দুনিয়া থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর নিজেদের স্থাপনা, নিজেদের সৃষ্টি, শিল্পায়ন, কর্মসংস্থান, এগুলো তো আছে, বলার অপেক্ষায় রাখে না। আইনসভার প্রতি জনগণের আস্থা, আগেই বলেছি, সরকার, রাজনৈতিক দল যাই হোক,
সাম্প্রদায়িক হোক, গণতান্ত্রিক হোক, মৌলবাদী হোক, তারা জনগণ দ্বারা নির্বাচিত যেহেতু হয়ে আসে, স্বাভাবিকভাবেই আইনসভার প্রতিও মানুষের আস্থা এবং নিরপেক্ষতা থাকে। সাংস্কৃতিক সম্প্রীতি। ভারত দেশই হলো বহু জাতির মিলন তীর্থ, আমরা বারবার বলছি। এজন্য ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যে, ভিন্ন ভিন্ন অঞ্চলে মানুষজনের কথা বলার ভাষা, পরনের পোশাক, চিন্তা ভাবনা, লোক সংস্কৃতি, ধর্মীয় চেতনা সব একজন থেকে আরেকজনের আলাদা, কিন্তু প্রত্যেকের সংস্কৃতিকে সম্মান করে, ধারণ করে এবং পালন করে। এই জন্য এই বৈচিত্র্যকে অস্বীকার করা যায় না। এই বৈচিত্র্যকে স্বীকার করেই সমগ্র ভারতের একতা এবং সংহতি গড়ে উঠেছে। আঞ্চলিক স্বায়ত্তশাসন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিদ্যমান, ফলে আঞ্চলিক স্বায়ত্তশাসনের মাধ্যমে সুষম বন্টন তাদের একটি বৈশিষ্ট্য। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, এটিও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যদিও সরকারের প্রতি আনুগত্য ভারতীয়দের ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। নির্বাচিত সরকারের প্রতি সবার আনুগত্য যেমন প্রয়োজন, তেমন সেখানে সেটি পালনও করে তারা। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা গণতন্ত্রকে সুদৃঢ় করে, অন্যের গণতান্ত্রিক ক্ষমতায় যথেচ্ছ হস্তক্ষেপ সংহতির পরিপন্থী। সংবিধানের প্রতি মর্যাদা জাতীয় সংহতির রক্ষা কবচ, যেটি ভারতে গড়ে উঠেছে। শিক্ষা সচেতনতা। তোমরা যখন থার্ড ইয়ারে পড়ো বা একেবারে ফার্স্ট ইয়ারে যখন পড়ো, দেখেছো দক্ষিণ এশিয়া ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারটা যদিও মোগল পিরিয়ডটা শুধু, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব জায়গায় দেখেছো যে ভারতে উদার শিক্ষানীতি বিদ্যমান। এটির কারণ হচ্ছে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করছিল, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, সবার আগে হিন্দু ধর্মাবলম্বীরা এই শিক্ষাটা গ্রহণ করেছে। তারা এগিয়ে গেছে, এমনকি সরকারি চাকরি বাকরি সবকিছু তাদের দখলে ছিল। এই উদার শিক্ষানীতি ভারতে নতুন করে জাতীয় সংহতি সৃষ্টি করেছে। 20 শতকের শুরুতেই আমরা দেখেছি ভারতে বিজ্ঞানে বেশ অগ্রসর। ডাক্তার, কারিগরি, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি অর্থকরী বিদ্যায় তারা খুব পারদর্শী এবং মনোনিবেশ করে। যদিও যে ইতিহাস, সাহিত্য, কলাবিদ্যা মানবিকতার উন্মেষ ঘটায়, সেটি অনেক ক্ষেত্রে তাদের এখানে অবহেলিত হচ্ছে। তারপরেও শিক্ষার সম্প্রসারণ, শিক্ষার সংস্কৃতির যে বিকাশ এবং আধুনিক শিক্ষাকে তারা ধারণ করে বিশ্ব নাগরিক তারা সৃষ্টি করছে এবং তাদের দেশকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে জাতীয় সংহতি। এই যে এত সুন্দর ভারত, এত সুন্দর সংহতি, এখনকার ভারত, বর্তমান ভারতের কি অবস্থা? আমরা এই বর্তমান ভারতের বিষয়টি একটু দেখে নিব যে এখন কেমন আছে ভারত, কেমন আছে ভারতবাসী, কেমন আছে জাতীয় সংহতি। দক্ষিণ এশিয়ার কোনো দেশই এখন আর শান্তি প্রিয় দেশ নাই। বিভিন্ন রকমের সংকট সৃষ্টি হচ্ছে এখানে। সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট দেখা দিচ্ছে, ধর্মীয় উগ্রতা দেখা দিচ্ছে, জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে, যুব সমাজের মধ্যে মাদকের প্রতি একটি আকৃষ্টতা তৈরি হচ্ছে, যেখান থেকে সমাজে একটি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সব কিছু সারা দক্ষিণ এশিয়ার সাথে সাথে অবশ্যই ভারতকেও টাচ করছে। এর পাশাপাশি ভারতে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা এবং বিভিন্ন আন্দোলন বেশ কয়েক দশক ধরেই জাতীয় জনজীবনে বিরূপ প্রভাব সৃষ্টি করছে। ভারতের জাতীয় সংহতিকে বিপন্ন করছে বেশ কিছু আন্দোলন। যেমন বিচ্ছিন্নতাবাদের সূচনা কিভাবে? বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের সময়ই কুচক্রী ইংরেজদের ষড়যন্ত্রে হিন্দু এবং মুসলমানদের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে যায়, আগেই বলেছি আমরা। কিন্তু এখানেই শেষ না। দেশ বিভাগের পরপরই শুরু হয় হিন্দু মুসলমানদের মধ্যে ঈর্ষা, বিদ্বেষ, হানাহানি। এই দাঙ্গা হাঙ্গামায় লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে, এখনো ঘটছে।
কিছুদিন আগেও এরকম একটি ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তোমরা নিজেরাও এগুলোর প্রত্যক্ষদর্শী, পত্রিকায় টেলিভিশনের মাধ্যমে। এই সাম্প্রদায়িক বিদ্বেষ সাময়িক শান্তি সৃষ্টি হলেও, সাময়িকভাবে শান্ত হলেও, মাঝে মাঝে এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং ইংরেজ প্রজ্বলিত দ্বিজাতি তত্ত্বের আগুন আজও মানুষের মধ্যে জ্বলছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ভারতের আন্তঃরাজ্যে ভয়াবহ বিচ্ছিন্নতা প্রকট হয়ে দেখা দেয়। অন্ধ্রপ্রদেশ, আসাম, পাঞ্জাব প্রভৃতি রাজ্য এখন স্বাতন্ত্র্যতার দাবি করছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার ফলে তেলেঙ্গানায় ভাষা ভিত্তিক প্রদেশ গঠনের আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। অখণ্ড পাঞ্জাব ভাষাগত সংকীর্ণতায় হরিয়ানা ও পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। মহীশূর মহারাষ্ট্রের সীমানা বিরোধ সংহতি চেতনার পরিপন্থী। নাগাল্যান্ড স্বাধীন নাগা রাজ্যের দাবিতে সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে বহুদিন ধরে। মিজোরাম, ত্রিপুরা গেরিলা আক্রমণে সরকার বিভ্রান্ত। আসামে বিদেশি বিতরণের নামে চলছে বাঙালি নিধনযজ্ঞ। কিছুদিন আগে তোমরা দেখেছো আসামে নাগরিকপঞ্জির কথা তোমরা শুনেছো, দেখেছো, পড়েছো নিশ্চয়ই। বিদেশি সাহায্যপুষ্ট খালিস্তানিরা অস্ত্র সাজে সজ্জিত হয়ে নিরীহ নরনারী হত্যা করছে, তাদের হাত কলঙ্কিত করছে। আঞ্চলিক বিদ্বেষের অনলেও পুড়ছে, ভূষীভূত হচ্ছে এই ভারতের সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব। হরিজন বিদ্বেষে আমাদের মানবতা কলঙ্কিত হচ্ছে। রাজনীতির সূক্ষ্ম ছুরিকাঘাতে সাংবিধানিক নিরাপত্তা প্রহসনে পর্যবসিত হয়েছে। জাতীয় সংহতি হচ্ছে গণ্য। অন্যদিকে ধর্মের জিকির তুলে নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে এক শ্রেণীর রাজনীতিবিদরা মুনাফা লোটার চেষ্টা করছে। সাধারণ সরল বিশ্বাসী মানুষ অত রাজনীতির মারপ্যাচ বোঝে না। তারা রাজনৈতিক প্ররোচনা এবং মিথ্যা আশ্বাসের ফাঁদে পা দিচ্ছে। ফলে দেখা দেয় অশান্তি, উত্তেজনা, একই সাথে সৃষ্টি হয় খুন, জখম, রাহাজানি। পুলিশ, মিলিটারি আসে, চলে গুলি, লাঠি। শান্তিপ্রিয় সাধারণ মানুষদের ঘিরে ধরে আতঙ্ক এবং অস্বস্তি। গত লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি যে খোলাখুলি সাম্প্রদায়িকতার প্রচার চালানো হচ্ছে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। এবং এইসব নেতারা ভুলে যান যে ভোট আসবে যাবে, লোকসভা বিধানসভা প্রতিনিধির পরিবর্তন আসবে অবশ্যম্ভাবী, কিন্তু দেশ থাকবে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি সবাইকে নিয়ে যে দেশ ভারতবর্ষ, সেই দেশের সংহতি যারা নষ্ট করছে তারা কোনো না কোনো সময় রাজনীতি থেকে ছিটকে পড়বে। দেশ বিভাগের পূর্বে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হওয়ার পূর্বে এবং পরে ভারতের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের কোনো বাস্তুতাগীকে পরিত্যাগ করবে না। তাই এই জন্য দেশ বিভাগের পরবর্তীকালে যখনই সীমান্তের উপরে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখনই এই বাস্তুহারার স্রোত প্রবাহিত হয়ে এসছে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। তারা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। স্বভাবতই তারা বাঙালি অধ্যুষিত নিরাপদ এলাকা খুঁজে নিয়েছে, পায়ের নিচে মাটি খুঁজে নিয়েছে। অন্যদিকে স্বাধীনতার পর ভারতে প্রাদেশিকতা, আঞ্চলিকতা, ভাষাগত ভেদ বুদ্ধি ইত্যাদি বিচ্ছিন্নতাবাদের যে নিকৃষ্ট মানসিকতা, এই সব কিছু ভারতের জাতীয় সংহতিকে বারে বারে বিপন্ন করেছে। এরই মধ্যে এই বর্তমান সরকারেরই সময়ে রেজিস্টার অফ সিটিজেন্সের নাম করে 40 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, তাদেরকে বিদেশি বলে আখ্যা দিয়েছে। এটি নিয়ে এখনো পর্যন্ত এটার কোনো সমাধান হয়নি। তোমরা জানো, আমরা জানি, এটি বিভিন্ন সময় পত্রপত্রিকায় আসছে, আন্দোলন হচ্ছে এবং কোনো রকমের কোনো সমাধান এখনো হয়নি। এমনকি সংসদ সদস্য, প্রাক্তন রাষ্ট্রপতি, এরকম মানুষদেরও নাগরিকত্ব কেড়ে নিয়েছে। যেমন প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী সাহেবের পরিবারের লোকদেরও নাকি এই নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যারা অতীত লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, ভোট পেয়েছেন, তাদেরও নাম কাটা গেছে। মনে হচ্ছে সেই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের বিদেশি বিতরণ আন্দোলনের মত কথা। আরো একটি বিষয় তোমাদের নিশ্চয় মনে আছে
সেই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের বিদেশি বিতরণ আন্দোলনের কথা। একদম পরিষ্কার, কেন্দ্রীয় সরকার কর্তৃক বিচ্ছিন্নবাদকে এখানে প্রশ্রয় দেওয়া হয়েছে। এই সব কিছু, এই যে এত দাঙ্গা হাঙ্গামা, এত নিকৃষ্টতা, সংকীর্ণতা, এইসব, অথচ এই ভারতবর্ষের আদর্শ ছিল মৈত্রীর আদর্শ, প্রেম প্রীতি শান্তির আদর্শ, পরোপকারের ত্যাগ, সদাচরণের নাম, ধর্মপরায়ণতা, এই সব কিছু ভারতের বৈশিষ্ট্য ছিল। আমার ধর্মই শ্রেষ্ঠ আর অন্য সব ধর্মই নিকৃষ্ট এবং বর্জনীয়, এমন কথা কিন্তু ধর্মজগতের কোনো মহাত্মারা মহাজ্ঞানীরা বলেননি, কিন্তু আমরা বলি, এখনকার মানুষ বলে। গৌতম বুদ্ধ বলেছিলেন, সর্বজীবের প্রতি অপরিমেয় মৈত্র সাধনার মধ্য দিয়েই মুক্তি এবং শান্তি লাভ করা সম্ভব। যীশু খ্রিস্ট বলেছিলেন, তোমার প্রতিবেশীকে আপনার মতোই ভালোবাসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম শব্দের অর্থ শান্তি, এই শান্তির মধ্যে আত্মস্থ হও। শ্রী চৈতন্য বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ নাই। ভগবান শ্রীরাম কৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভাষায়, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাজেই দেশের জাতীয় সংহতি রক্ষার্থে উগ্র বিচ্ছিন্নতাবাদী মনোভাব থেকে জাতিকে দূরে থাকতে হবে। বিচ্ছিন্নতা বোধ থেকে মুক্তির একমাত্র উপায় যে কোনো আন্দোলনের সূচনাতেই খুঁজতে হবে আন্দোলনের উৎস কারণ, আর তার প্রতিকার করতে হবে সহানুভূতির সাথে। এই জাতীয় সংহতি রক্ষার জন্য প্রতিটা দেশবাসীর মনে থাকতে হবে অখণ্ডতা বোধ। প্রত্যেক অঞ্চলের প্রতিটি ধর্মের, প্রত্যেক গোষ্ঠীর মানুষের ভাষা, সংস্কৃতি, ধর্মসহ আর্থিক বিকাশের পথ যদি সহজ হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে বিচ্ছিন্নতা বোধ থেকে জাতি নিশ্চিত মুক্তি পাবে এবং দেশের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকবে। প্রত্যেকটা দেশ অনেক প্রাণের বিনিময়ে বহু বীর শহীদের রক্তে অর্জিত হয় স্বাধীনতা। এই জন্য আমাদের সকলের কর্তব্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং সংহতি রক্ষা করা। আমাদের ঐক্যমূলক আদর্শে বিচ্ছিন্নতাকে স্থান না দিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলায় দেশবাসীকে বিচ্ছিন্নতাকে দূরে সরিয়ে রেখে অখণ্ড দেশ এবং জাতি এবং সবাইকে নিয়ে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রতীকের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতে হবে, জাতীয় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং যত সম্ভব সৃজনশীল বিনোদন মানুষের মধ্যে তৈরি করতে হবে মানসিকতার উন্নয়নের জন্য, সুস্থ বিনোদন। ওকে, তাহলে আমরা শেষ করব আমাদের ক্লাসটি। শুধু ভারত নয়, যে কোনো দেশকে আমরা মাতৃভূমি হিসেবে জানি, দেশ মাতৃকা হিসেবে আমরা সম্মান করি, এবং যে কোনো দেশের যে অঞ্চলের অধিবাসী, সেই দেশের প্রতিটা মানুষ তার ভাই, তার আত্মীয়, এই ভাব যদি নিজেদের মধ্যে জাগাতে পারে, তাহলেই শুধু জাতীয় সংহতি অর্জন করা এবং জাতীয় সংহতি টিকিয়ে রাখা সম্ভব। ওকে, তাহলে আজকে আমার ক্লাসটি আমরা এখানে শেষ করব। এটি আশা করি যে কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা নাই। যদি থাকে তাহলে তোমাদের কাছে বই আছে, সেমিনার আছে, লাইব্রেরি আছে, আর আমরা তো আছি। আমরা রেগুলার কলেজে যাওয়া আসা করি। এছাড়াও যোগাযোগ করতে পারো, ফোনে যোগাযোগ করতে, মেসেজ করতে পারো, ডিপার্টমেন্টে আসতে পারো। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শেষ করছি এবং আমাদের পরের ক্লাস হবে এই জাতীয় সংহতিরই আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের উপরে। চেষ্টা করব আমরা সবগুলো দেশ আমরা একসাথে শেষ করার জন্য। নাহলে আমাদের একটা চ্যাপ্টার পড়তে 2-3 মাস সময় লেগে যাবে এবং আমরা শেষ করতে পারবো না। ওকে, সবাই সুস্থ এবং নিরাপদে থাকবা, এই দোয়া, এবং প্রত্যেকে আমার জন্য দোয়া করবা, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে আমার ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।